সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ কথা বলার অনেক বিষয় আছে এবং অনেক বিষয় আমরা কথা বলবো। অন্যতম একটি ব্যাপার ঘটে গেল আজকে নিউ ইয়র্ক সিটিতে, সেটি হচ্ছে স্বর্ণযুগের শুরু করা বলে দাবি করা প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি কট্টরপন্থী এবং কঠোর সমালোচনা করছিলেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি, তাদের আজকে মিটিং হয়ে গেল এবং চমকপ্রদ কিছু তথ্য আমরা এখানে দেখলাম, শুনলাম, জানলাম, সেটা থাকবে আজকে আলোচনায়। অ্যাপস্টিন ফাইল নিয়ে চলছে তোলপাড়, এবং এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে খোদ রিপাবলিকানরাই বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও এখন বলছেন যে আমিও চাই এটা চলে আসুক সবার সামনে। কিন্তু আসলে কি ঘটনাটি এতটাই সাধারণ, এতটাই সিম্পল, নাকি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্পের শেষের শুরু? সেটাই আলোচনা থাকবে। কেন শেষের শুরু সেটি আমরা কয়েকটি কারণে বিভক্ত করব। একটি হচ্ছে আমেরিকার অর্থনীতি ভালো করছে না, তার আরও একটি কারণ হচ্ছে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমে আসছে। যেই কয়েকটি কারণে সাবেক প্রেসিডেন্ট বাইডেন পরাজিত হয়েছিলেন নির্বাচনের, তার কয়েকটি বিষয় কিন্তু এখন বিদ্যমান আমেরিকার রাজনীতিতে এবং অর্থনীতিতে এবং স্বাভাবিকভাবে সোশ্যাল অ্যাটমসফিয়ারে সাধারণ মানুষের মধ্যে। সো এর মধ্যে ভেনেজুয়েলা নিয়ে কথা বলায় প্রেসিডেন্ট আটজন ডেমোক্রেটকে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন এটি বিশ্বাসঘাতকতা এবং পানিশেবল বাই ডেথ, অর্থাৎ এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। কেন এটি বললেন? এটি আসলে আমাদের গণতন্ত্রের ভিতকে নড়িয়ে দিল। ডেমোক্রেটরা এখন কি করবেন সেটি নিয়ে আলোচনা থাকবে। গাজা পিস প্ল্যান নিয়ে 8 দফার একটি ব্যাপার আছে, কিন্তু অন্যতম কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আমরা। এখানে কি আসলে শেষমেশ শান্তি আসতে যাচ্ছে কিনা? আমরা বেশ কিছু ঘটনা শুনছি, সেটি গাজাবাসীদের নিয়ে, তাদেরকে প্লেনে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটি আলোচনায় থাকবে। এদিকে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক খুব যে ভালো যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে, সেটি তো সবারই জানা, ভালো যাচ্ছিল না মোটেও। কিন্তু এখন শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেছে। ভারতের কাছে বাংলাদেশ ফেরত চাইছে শেখ হাসিনাকে। ভারত তেমন কিছুই বলছে না। কোথায় যাবে এই দুই প্রতিবেশীর সম্পর্ক এবং তার প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কি অশান্তি বাড়বে? দেখবো, সে আলোচনা থাকবে। আমরা শেষ মাসে জানার চেষ্টা করব আসলে ইন্ডিয়া কি শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে আছেন হাসান ফেরদৌস, লেখক, গবেষক, সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর নাকবিউর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা। প্রফেসর নাকবিউর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আশা করি ভালো আছেন। চলুন, অনেক বিষয় আছে আলোচনা। আমি নিউ ইয়র্ক সিটির মেয়র এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মিটিং থেকে আজকে আলোচনাটা শুরু করতে চাই। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে জানতে যাব ইনিশিয়াল প্রতিক্রিয়া আপনার। হাবিব ভাই, অবিশ্বাস্য। আমি বলছিলাম এই মিটিংটা হবে জেলেনস্কি ট্রাম্পের সেই ফায়ার ওয়ার্কস এর মতো। জি, আমি নাটকীয়তা হবে বলে আশা করেছিলাম। এই ট্রাম্প জেলেনস্কিকে মামদানিকে কমিউনিস্ট বলেছে, লুনাটিক বলেছে, ডেঞ্জারাস বলেছে, সেই ট্রাম্প আজকে ওভাল অফিসে মামদানিকে পাশে দাঁড় করিয়ে রেখে প্রায় 1 ঘন্টা প্রেস কনফারেন্স হলো। সেখানে যেভাবে কথা বললেন, আমি সত্যি বলছি বিস্মিত হয়েছে। 360 ডিগ্রি পরিবর্তন ঘটেছে। তিনি কি বলছেন? তিনি বলছেন আই ক্যান ওয়ার্ক উইথ মামদানি। শুধু তাই না, মামদানি উইল বি এ গ্রেট মেয়র তিনি বলছেন। আরো বলছেন কি, তার সঙ্গে আমার যতটা প্রভেদ তার চেয়ে অনেক বেশি আমাদের মিল, যতটা আমাদের অমিল তার চেয়ে বেশি মিল। এমনকি যখন একজন রিপোর্টার প্রশ্ন করলেন যে মামদানিকে, তুমি তাকে একসময় ফ্যাসিস্ট বলেছো, এখনো কি বলো? সে প্রশ্ন শুনে ট্রাম্প সাহেব বিদ্বেষে বললেন, মামদানি কথা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে ট্রাম্প সাহেব বললেন, বলো বলো, তুমি তাকে আমাকে ফ্যাসিস্ট বলো, কোনো ক্ষতি নেই, আমি বুঝি, অনেক ইজি বলা আমাকে ফ্যাসিস্ট বলা। বটম লাইনটা কি? হয়তো আপনাদের মনে আছে, মামদানি তার অ্যাকসেপ্টেড স্পিচে জয়লাভের পরে একটা কথা বলেছিলেন, অ্যান্ড্রু কুমোর বাবা মারিও কুমোকে কোট করে, যে তুমি ক্যাম্পেইন করো ইন পোয়েট্রি, কিন্তু তুমি গভর্ন করো ইন প্রোজ। এই জিনিসটা মামদানি ভালোভাবে বুঝেছে এবং তিনি তৈরিও এসছেন। তিনি জানেন তার প্রয়োজন আছে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে। ডোনাল্ড ট্রাম্প মানে ফেডারেল গভর্নমেন্টের সাপোর্ট তার প্রয়োজন আছে এই শহরকে এফেক্টিভ করতে হলে। অন্যদিকে ট্রাম্প কি চান, ইজ ভেরি সিগনিফিক্যান্ট, যেটা এখানে আলোচনা আসেনি। তাহলে এই যে এই শহরটা কিন্তু ট্রাম্পের শহর, ট্রাম্পের বাবার শহর।
এবং এই শহরে ট্রাম্পের প্রায় 30টি বড় বড় প্রপার্টি আছে, 30টি বিশাল ভবন তার আছে, তার ক্লাব আছে, তার পার্ক আছে, তার গলফ সেন্টার আছে, এবং তিনি চান না এই শহরটা বসবাসের অযোগ্য হয়ে পড়ুক, তাহলে তার প্রপার্টির ভ্যালু কমে যাবে। এটা একটা দিক। অন্যদিকে ট্রাম্পের ভালো লেগেছে কি, তার ভালো লেগেছে যে এই লোকটি আমার মতো কথা বলে অনিকরণে। ট্রাম্প সাহেব জিতেছিলেন কি কি বলে, আপনি একটু আগে বললেন অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ডেবিলিটি, ঠিক একই কথা কিন্তু মামদানি বলছে। আরো ইন্টারেস্টিংলি মামদানি কি বলছে, যে আমি যখন গেছি হিল সাইডে বা ব্রঙ্কসে, সবাই আমাকে এই কথাই বলেছে যে এই শহরটা বসবাসযোগ্য নয়, এবং অনেক অনেক ভোটার, ডেমোক্রেটিক ভোটার পার্টি সুইচ করে ট্রাম্পকে ভোট দিয়েছে, কারণ ট্রাম্প অ্যাফোর্ডেবিলিটির কথা বলেছে। এই কথাটা খুব ভালো লেগেছে ট্রাম্প সাহেবের, যে আমার ভোটার মানে তোমার ভোটার আমার দিকে চলে এসছে। হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট। বারবার তিনি এই কথাই বলছেন, দেখো আমাদের কত 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 বিষয়ে আমাদের মিল আছে। আমাদের কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এসছে, যেমন প্রশ্নটা ছিল যে তুমি কি গ্রেফতার করবে কিনা, গ্রেফতার করতে পারো কিনা নেতানিয়াহুকে গাজা প্রশ্নে। এবং প্রতিটি প্রশ্ন আমি বলবো যে মামদানি অত্যন্ত যোগ্যতার সঙ্গে বুদ্ধিমানের জবাব দিয়ে এই মাথায় রেখেছে এই লোকটিকে আমার প্রয়োজন। অন্যদিকে ট্রাম্প, আমার পার্সোনাল আমার মনে হচ্ছে ট্রাম্প অলমোস্ট এই মামদানিকে তার পুত্রের মতো ট্রিট করছে, বারবার তার গায়ে হাত ধরে তাকে মৃদু আঘাত করছে স্নেহের সাথে, যেন লিটারালি তিনি তাকে খুশি তাকে দেখে, তার পারফরমেন্স দেখে। হি উইল বি গ্রেট মেয়র তিনি বলছেন। এই লোককে কাকে বলছেন তিনি? দুদিন আগেও যাকে তিনি কমিউনিস্ট বলে, উন্মাদ বলে, ডেঞ্জারাস বলে প্রত্যাখ্যান করেছিলেন। এখন ইন্টারেস্টিং হয় ভাই, মজা কি জানেন, ঠিক আজকেই কিন্তু আজকেই স্টেফানিক, যিনি এই রিপাবলিকান কংগ্রেস ওম্যান, যিনি নিউ ইয়র্কের গভর্নর হওয়ার চেষ্টা করছেন পরিচিত বলে জানিয়েছেন, তিনি কিন্তু মামদানিকে সেই পুরনো স্লোগানই দিয়েছেন। কমিউনিস্ট বলেছেন, তিনি তার ডেঞ্জারাস বলেছেন, অযোগ্য বলেছেন। তার পক্ষে কিন্তু এখন ফাইট করা ডিফিকাল্ট হবে, স্পেশালি আফটার ট্রাম্প বেসিক্যালি ওপেনলি এন্ডোর্স হিম। এটা একটা ব্যাপার। আজকে কিন্তু কংগ্রেসে একটি প্রস্তাব পাশ হয়েছে সোশ্যালিজম প্রত্যাখ্যান করে, সমাজতন্ত্রকে প্রত্যাখ্যান করে। অলমোস্ট 76 বোধ হয় 76 ডেমোক্রেটিক কংগ্রেস মেম্বার্সরা এই বিলের পক্ষে স্বাক্ষর ভোট দিয়েছে, মানে মামদানিকে প্রত্যাখ্যান করছে। সেই সময় এই মিটিংটা হলো মামদানির জন্য একটা বিশাল ভিক্টরি, এবং আমি বলবো এই শহরের জন্য ভিক্টরি। কারণ আমরা কি চাই, এই শহরটা বাঁচুক, এই শহরটা সাকসেসফুল হোক। এবং আজকের মিটিংটা আমার বিবেচনায় ওয়াজ এ বিগ ভিক্টরি ফর নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, বিগ ভিক্টরি তো বটেই, বিগ সারপ্রাইজও টু। কারণ আমরা, আপনি যে শুরুতে বলেছিলেন যে আমরা হয়তো একটা ফায়ার ওয়ার্ক দেখতে যাচ্ছি, জেলেনস্কি অ্যান্ড ট্রাম্প। হ্যাঁ, এবং সেটি খুব অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি করেছিল মিটিং এর আগে দিয়ে, কারণ সবাই বুঝতে পারছিল না, আমি নিজেও বুঝতে পারছিলাম না যে হাউ উইল ইট স্টার্ট মল্লযুদ্ধ যেটাকে আমরা বলি, বক্সিং এর মতো হবে কিনা। আই ওয়াজ এক্সপেক্টিং দ্য ওয়ার্স্ট, টু বি অনেস্ট উইথ ইউ। অ্যাবসলিউটলি। নাকিবুর রহমান, যাচ্ছি আপনার কাছে। আমি এই যখন এই পুরো জিনিসটি দেখছিলাম, একটা কথা ঘুরে ফিরে আমার কাছে বারবার আসছিল, সেটি হচ্ছে রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, রাজনীতিতে নাকি কেউ চিরশত্রু বা কেউ চিরবন্ধু হয় না। এই কথাটা ঘুরে ফিরে আমার মাথায় আসছে। আমি দেখছি, আর যতই দেখছি ততই মনে হচ্ছিল যে এই বাক্যটি আসলে অত্যন্ত সত্য, ধ্রুবতারার মতো সত্য। কিন্তু একই সাথে আমি এই মিটিং এর আগে, হাসান ফেরদৌস জানেন গতকালও তার সাথে আমার কথা হয়েছিল, আমার একটি শঙ্কা ছিল। কারণ ইতিপূর্বে ট্রাম্পের সাথে যেই দেখা করতে গেছেন কিনা, গ্রেচেন উইটমার বলেন, ক্যাথি হোকুল বলেন, খুব হকিশ হয়ে গিয়েছিলেন, কিন্তু বেড়াল হয়ে বের হয়ে এসেছিলেন। দে লস্ট দেয়ার ক্যারেক্টার। সেটাও মামদানির ক্ষেত্রে হয়ে দাঁড়াবে কিনা, সেই একটি শঙ্কা আমার ছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখলাম সেটা আমার কাছে মনে হলো যে পলিসি অ্যান্ড পলিটিক্স আর টু ডিফারেন্ট থিংস। আমি আপনার কাছে এই ব্যাখ্যাটা শুনতে চাবো। ধন্যবাদ হাবিব ভাই, এবং আপনি যথার্থই বলেছেন যে রাজনীতিতে পার্মানেন্ট শত্রু কিংবা পার্মানেন্ট বন্ধু বলে কিছু নেই। সত্যি কথা বলতে কি, সবার মতো আমিও ওয়ারিড ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এই মিটিংটাকে কাজে লাগিয়ে জোহরান মামদানিকে বিলিটল করবেন কিনা। হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে জেলেনস্কি মোমেন্ট হবে কিনা, কিন্তু এখানে সত্যিকার অর্থে আজকে আপনি এবং
হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে নিউ ইয়র্ক সিটির বিজয়, সাথে সাথে আমি এটাও অ্যাড করব, নিউ ইয়র্ক সিটির বিজয়ের সাথে সাথে টুডে শোড হোয়াট ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্স শুড বি। কেউ যখন ক্যাম্পেইন ট্রেলে থাকে তখন তারা অনেক ধরনের শব্দ ইউজ করে, অনেক ধরনের রেটোরিক ইউজ করে, কিন্তু যখন ক্যাম্পেইন শেষ হয়ে যায় তখন ইটস টাইম টু ওয়ার্ক টুগেদার। কারণ যখন কেউ জয়ী হয়, আমরা যদি দেখি নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি প্রায় 1 মিলিয়নের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন, কিন্তু সাথে সাথে একটা বড় অংশ জোহরান মামদানির পলিসির বিপক্ষে ভোট দিয়েছে, অলমোস্ট 800,000 ইফ আই এম নট মিস্টেকেন, কাছাকাছি। সো সো ইউ ক্যান নট বি এ গুড মেয়র রিপ্রেজেন্টিং হাফ অফ দ্য পপুলেশন। ইউ হ্যাভ টু বি এ মেয়র ফর এভরিওয়ান, এবং এটার জন্যই কিন্তু মামদানির পক্ষ থেকেই এই আউটরিচটা হয়েছিল, এবং হি ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড। আমরা যদি দেখি যে জোহরান মামদানি মিটিং এর আগে তিনি কিন্তু গতকালকে সেনেট লিডার, মাইনরিটি লিডার চাক শুমারের সাথে কিন্তু প্রায় 45 মিনিট তিনি কথা বলেছিলেন। তারপরে যেহেতু বিজনেস কমিউনিটিতে ডোনাল্ড ট্রাম্পের একটা পদচারণা আছে, এজন্য মামদানি টকড উইথ রবার্ট উলফ, আপনাদের মনে আছে ফরমার চেয়ারম্যান ইউবিএস। সো রবার্ট উলফের সাথে কিন্তু তিনি জুম কল করেছেন অনেকক্ষণ। সো মানে হি প্রিপেয়ার্ড, জোহরান মামদানি প্রিপেয়ার্ড। এবং মানে আমরা ট্রাম্পকে, উই মে লাইক হিম, উই মে হেট হিম, বাট ট্রাম্প ইজ এ ভেরি ইমোশনাল পার্সন, এবং তার কিছু মানে সফট স্পট আছে, এবং তার কিছু ট্রিগার পয়েন্ট আছে, যেটা আমাদের অনেকেরই আছে। মানে অনেকের হয়তো থ্রেশহোল্ডটা বেশি, অনেকের থ্রেশহোল্ডটা কম। সো ইফ ট্রাম্প ইজ ট্রিগার্ড, উই সি এ ন্যাস্টি সাইড অফ ট্রাম্প, যে একেবারে তখন, এবং আনফরচুনেটলি জেলেনস্কি মানে পুশ দ্যাট বাটন, এই কারণে ট্রাম্প ওয়াজ ট্রিগার্ড। বাট এট দ্য সেম টাইম হি অলসো হ্যাজ সাম সফট স্পট। ওই স্পটটাকে যদি হ্যান্ডেল করা যায়, হি বিকামস ভেরি কমপ্লিমেন্টারি। এবং আমরা কিন্তু দেখেছি যে রিপাবলিকান যখন প্রাইমারি হচ্ছিল, হি ওয়াজ অ্যাটাকিং, খুবই ভাইল ভাবে তিনি অ্যাটাক করেছিলেন মার্কো রুবিও এবং টেড ক্রুজকে, লিটল রুবিও বলেছিলেন, তারপরে লাইন টেড। কিন্তু যখন প্রাইমারি উইন করা হয়ে গেল, হি ওয়ার্ক উইথ অল অফ দেম, এবং এখন প্রবাবলি জেডি ভ্যান্সের পরে মার্কো রুবিও ইজ প্রবাবলি দ্য বিগেস্ট কনফিডেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প। সো এই জায়গাগুলো কিন্তু আমরা দেখছি যে ম্যাচুরিটির জায়গা থেকে এসছে, যে ক্যাম্পেইন ট্রেলে আপনি অনেক কিছুই বলতে পারেন, এবং এটাকে ক্যাম্পেইনের মধ্যে এটার মেরিট ডিমেরিট এবং এটার ইনফ্লুয়েন্সটা থাকা উচিত। এই ক্যাম্পেইন ট্রেলের রেটোরিককে যদি পলিসিতে নিয়ে যাওয়া হয়, দ্যাটস ওয়েন পলিটিক্স অফ ডিভিজিবিলিটি স্টার্টস, এবং দ্যাট ইজ ব্যাড ফর এভরিওয়ান। আজকে যে ঘটনাটা ঘটলো, এটা গণতন্ত্রের বিজয়, এবং এখানে আমরা খুব অনেক বড় কিছু লেসন দেখলাম। এবং হাসান ভাই খুব কারেক্টলি বলেছেন যে মানে বিলিটিল তো করেনি, বরং সাংবাদিক যারা এই বিভেদটাকে জিয়ে রাখার চেষ্টা করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প কেম ইনটু রেস্কিউ অফ মামদানি। প্রথমেই একজন সাংবাদিক যখন বলল যে তুমি জোহরান মামদানিকে জিজ্ঞেস করলো যে মামদানি তাকে ডেসপট বলেছিল। ডেসপট মানে কথাটার অর্থ হলো যে পাওয়ার অ্যাবিউজ করে, খুব টাইরেন্ট, এই ধরনের একটা অ্যাডজেক্টিভ। সো মামদানি কথা বলার আগেই ডোনাল্ড ট্রাম্প ইন্টারজেক্টেড, এন্ড সে বললো যে, খুব সুন্দর করে বললো যে আই হ্যাভ বিন কল্ড ওয়ার্স। তারপরে আরেকজন বললো যে তুমি ফ্যাসিস্ট মনে করো কিনা, যেটা হাসান ভাই বললেন। তিনি বলছেন যে এটা বলুক, আই নো ওয়্যার হি ইজ কামিং ফ্রম। সো আই হ্যাভ বিন কল্ড মাচ ওয়ার্স দেন ডেসপট দেন ফ্যাসিস্ট। সো এই ধরনের, সো তিনি জিনিসটাকে লাইটেন করে ফেলেছেন। তারপরে সবচেয়ে বড় শঙ্কার জায়গা যেটা ছিল, যে জোহরান মামদানির একটা বড় ক্যাম্পেইন ছিল যে তিনি 1%, টপ 1%কে তিনি ওয়েলথ ট্যাক্স দিবেন, এবং এটার ডোনাল্ড ট্রাম্প ইজ ওয়ান অফ দোজ 1%, এবং এটার কারণে একটা ভীতি ছিল যে নিউ ইয়র্ক থেকে অনেক ওয়েলদি লোকজন সরে যাবে, এবং সেই আশঙ্কাটাকেও কিন্তু নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আউটলিভ, কারণ আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফ্লোরিডাতে তিনি মুভ করেছেন। সো তিনি বললেন যে আই উড লাইক টু লিভ ইন
নিউ ইয়র্ক সিটি। Right. সো তারপরে ক্রাইমের কথা, মানে দুজনের মধ্যে কিন্তু একটা কম্প্রোমাইজ ছিল যে আই ওয়ান্ট টু টেক ব্যাড পিপল আউট অফ দ্য স্ট্রিট। সো এই ক্রাইমের ব্যাপারেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার কথা বলেছেন, এবং তিনি এবং এই জায়গাতেও কিন্তু জোহরান মামদানি এটাকে খুব বেশি পুশব্যাক করেননি। সো কথাটা এখানেই যে আপনি যদি মানে অফকোর্স মতভিন্নতা মতানৈক্য থাকবেই, কিন্তু ইফ উই ডুয়েল অন আওয়ার ডিফারেন্সেস and we cannot reconcile our differences, তাহলে যেটা হয় যে অনেক সময় আমরা যখন দূর থেকে বক্তব্যগুলা শুনি and মিডিয়া সবকিছুকেই সেন্সেশনালাইজ করতে চেষ্টা করে, বিকজ দ্যাটস ওয়্যার রিড হিটস and all those other algorithm lies, যে যত কন্ট্রোভার্সিয়াল এবং যত কনফার্ম করা যায়। Right. বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন দুজন খুব অপোজিং পার্সোনালিটি মানে উইথ ট্রু গুডউইল নিয়ে যখন Right. গুড ইন্টেনশন যখন কথা বলতে বসে, তখন দে ক্যান সেট অ্যাসাইড দেয়ার ডিফারেন্সেস ফর দ্য টাইম বিং। Okay. তখন দেখা যায় কিন্তু যে অনেক বিষয় তাদের মধ্যে মানে অনেক বিষয় দেয়ার They are agreeing. They're agreeing. but I have a big but. একটা দিন ওয়েট করে, দেখেন আগামীকাল ট্রাম্প সাহেব কি টুইট করে। জাস্ট একটা দিন Okay. অপেক্ষা করে। Okay, he just took words out of my mouth. কেন বলছি এটা আমি বলি। এই নাকিবুর রহমান বলছিলেন একটু আগে যে ট্রাম্পের পলসটা বুঝতে হবে, ওর যদি আপনি হাতে ঘা দিয়ে দেন তাহলে কিন্তু সে কামড় দিয়ে বসবে, আর যদি ওর সফট স্পটে আপনি একটু হাত বোলাতে পারেন তাহলে কিন্তু ইউনো টু মি ইট ফিলস লাইক উই আর টকিং টু অ্যান অটিস্টিক ম্যান। You don't, I'm sorry, I had to use that term যাতে সবাই বুঝতে পারেন, কারণ আপনি জানেন না কখন সে ঘেউ করে উঠবে, এটা একটা ব্যাপার। তো আগামীকালকে আমরা দেখবো যে সম্পূর্ণ অন্য আরেকটি ডোনাল্ড ট্রাম্প। এবং আর একটা ব্যাপার খুব সিগনিফিকেন্ট হচ্ছে যে মামদানির পরিবর্তনটা। মামদানিকে আমরা কি দেখেছি, একজন মার্কুটে হ্যাঁ। মার্কসিস্ট সোশ্যালিস্ট হোয়াটএভার ইউ কল হিম, কিন্তু হি হ্যাজ অলরেডি বিগান মডারেটিং হিজ পজিশন। আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। আমি ডিএসএ খুব ইনসিস্ট করছে যে পুরনো বুড়োদেরকে চ্যালেঞ্জ তারা করবে, জি ইনক্লুডিং হাকিম জেফরি। রাইট গতকাল ডিএসসি মিটিং এ যে মামদানি বলেছে, ইট ইজ নট দ্য টাইম টু চ্যালেঞ্জ দ্য লিডারশিপ। তার মানে অবস্থানটা তিনি অনেক না, এটি আমি মনে করি এটির আরেকটা কারণ আছে। আমি তার পরিপক্কতা দেখতে পাচ্ছি, কিন্তু যাকে উনি এন্ডোর্স করেননি, he came over like 7 months ago. তার আগে কিন্তু এদের সাথে খুব একটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির সাথে খুব একটা যোগাযোগ তার ছিল না। দিস ইজ মাই ওপিনিয়ন, বাই দ্য ওয়ে, আই কুড বি রং, দ্যাট কুড বি। বাট আমি যেই কারণে আসলে শঙ্কিত ছিলাম আজকের মিটিংটা, সেটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট থেকে যদি বিলিয়নস অফ ডলার আসা বন্ধ হয়ে যায়, ফেডারেল গভর্নমেন্টের সাথে যদি অসহযোগিতা শুরু হয়, তাহলে কিন্তু একজন মেয়রের পক্ষে সিটি পরিচালনা করা হবে খুব দুষ্কর এবং কঠিন। আমি আসলে এই জায়গাতে সবচেয়ে বেশি শঙ্কিত ছিলাম, কিন্তু আমার শঙ্কা অনেকখানি সরে গেছে। এখন দেখা যাক সামনে কি হয়। সো আমি ভাই যদি এখানে একটু ইট গোস টু ওয়েজ। যদি ফেডারেল ফান্ড বন্ধ করে দেন, নিউ ইয়র্ক সিটি ইজ ইন ট্রাবল, বাট এট দ্য সেম টাইম মানে নিউ ইয়র্ক সিটি ইজ অ্যান ইকোনমি ইটসেলফ। No, I totally agree with you. আমি আপনার সাথে একমত, অনেক মানে 100% একমত আপনার সাথে, কারণ নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, they actually produce the most amount of money that goes to the federal government. I agree. But অসহযোগিতা শুরু হলে কিন্তু গভর্নিং করা খুব মুশকিল হয়ে যায় ফেডারেল লেভেল থেকে। আমি সেটি বলছিলাম। এনিওয়ে, আমি খুব দ্রুত মাথা রাখ যে কথা বলা শুরু করেছেন নকিব ভাই, শহরটা যদি বসবাসের অযোগ্য হয়ে পড়ে, কেমন সবচেয়ে ক্ষতি হবে অ্যামং দেম ইজ ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ। আমি তাকে বললাম এই শহরে তার অসংখ্য প্রপার্টি আছে, এই প্রপার্টি ভ্যালু পড়ে যাবে। হ্যাঁ, এই তার ট্রাম্প টাওয়ারের মূল্য কমে যাবে। like what happened to Buffalo and the other cities. যখন ভ্যালু পড়ে যায়, nothing to do with this. জি, আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করবো। হাসান ফেরদৌস যাচ্ছে আপনার কাছে। এপস্টিন ফাইল নিয়ে বেশ কিছুদিন ধরে তোলপাড় চলছে। এখন দেখছি খোদ রিপাবলিকানরাই বলছেন যে এটাকে রিলিজ করতে হবে। কংগ্রেস হাউসে একটা বিলও পাস হয়ে গেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পও বলছেন। কিন্তু যেটি আসল কথা সেটি হচ্ছে রিপাবলিকানদের মধ্যে একটি দ্বন্দ্ব বেশ প্রকাশ পেয়ে পড়ল। এটি একটু অপ্রত্যাশিত এই কারণে, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন সেটাই হয় রিপাবলিকান পার্টির এখন, অ্যাটলিস্ট ফর নাও। আর উই সিইং দ্য সিনারিও ইজ চেঞ্জিং? আমি ভাই ট্রাম্প সাহেব একটা নাম দেওয়া হয়েছে, এটা দিয়েছে ফিনান্সিয়াল টাইমস, টাকো মানে ট্রাম্প অলওয়েজ চিকেন সাউথ। রাইট।
তিনি বলেন একটা, করেন আর একটা। রাইট। তিনি সারা বছর ধরে আমাদের বললেন এপসিন ফাইল একদম ইস এ হোক্স, ডেমোক্রেটিক হোক্স, কোনো প্রয়োজন নেই, বন্ধ করো। যখন মার্গারেট টেলর গ্রিন এটা নিয়ে দাবি তুললো, তখন তাকে তিনি ট্রেইটার বললেন, তাকে পাগল বললেন, তাকে মাগা থেকে বার করে দেওয়ার কথা বললেন। সেই ট্রাম্প কেন হঠাৎ কি কারণে রাজি হলেন এপসিন ফাইল রিলিজ করতে? তার দুটো কারণ, একাধিক কারণ। প্রথম কারণ, যখন তিনি দেখলেন যে তার দলের ভেতরেই 4 জন নয়, অসংখ্য সদস্য এই ফাইল রিলিজ করার পক্ষে, তাকে ডিফাই করে এই ফাইলটা রিলিজ করতে কংগ্রেস প্রস্তুত। তার মানে ট্রাম্প সাহেব যে স্ট্র্যাঙ্গল হোল্ড ছিল দলের উপরে, শক্ত কঠোর যে নিয়ন্ত্রণ ছিল, অলরেডি সে নিয়ন্ত্রণ শিথিল হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর, এই দলের সবচাইতে ডেডিকেটেড, সবচাইতে লয়াল যারা মেম্বার ছিল, ইনক্লুডিং এমটিজি, মার্গারেট টেলর গ্রিন, আমরা দেখতে পাচ্ছি তারা ভাবছে যে ট্রাম্প সাহেব তো আছেন আর মাত্র 3 বছর বা 2.5 বছর, আমাকে তো আরো নির্বাচন করতে হবে, তখন তো ট্রাম্প থাকবেন না, তখন আমার ভাগ্যটা কি হবে? তারা এখন থেকে গোছানো শুরু করেছেন। সবচেয়ে বড় কথা, আপনি যেটা শুরু করেছিলেন, তা হচ্ছে ট্রাম্প সাহেবের জনপ্রিয়তায় ধস নেমেছে। এই গতকাল ফক্স নিউজ একটা জনমত জরিপ রিলিজ করেছে, দেখতে পাচ্ছি আমরা সেখানে মাত্র 38% অফ আমেরিকানস ট্রাম্প সাহেবকে অ্যাপ্রুভ করছেন, 61% আমেরিকানস তাকে প্রত্যাখ্যান করছেন। 76% মানুষ ইনফ্যাক্ট মনে করে আমেরিকান ইকোনমি, যাকে ট্রাম্পের ইকোনমি, খারাপ দিকে যাচ্ছে। 76% আমেরিকানস, তার মানে বেসিক্যালি 2/3 অফ রিপাবলিকানস টু। ইন্ডিপেন্ডেন্ট অলমোস্ট 70% ইন্ডিপেন্ডেন্ট মনে করছে যে ইকোনমি খারাপ এবং এর জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প। ফলে ট্রাম্প, আগে সেই ট্রাম্প নেই। এবার অকুর এবার ট্রাম্প কিন্তু সুর বদলে ফেলেছে। তিনি মুখে একদিকে বলছেন বট ইকোনমি সব সময় বেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, পাশাপাশি তিনি এও বলছেন যে অ্যাফোর্ডেবিলিটি ইজ এন ইস্যু। মনে আছে 2 সপ্তাহ আগে যখন ডেমোক্রেটরা জিতলো পরপর 3টা জেলায়, 3টা রাজ্যে, ট্রাম্প সাহেব বললেন যে 1 নম্বর আমি ব্যালটে ছিলাম না, আর 2 নম্বর আমরা এরা ফোকাস করি অন অ্যাফোর্ডেবিলিটি। তার মানে কি দাঁড়ালো যে ট্রাম্প স্বীকার করে নিচ্ছে যে তার যেই রাজনৈতিক অবস্থান তা ক্রমান্বয়ে দুর্বল হয়েছে। আমি আর 2টো এক্সাম্পল দিই আপনাকে। উনি বলেছিলেন যে ফিলিবাস্টার বন্ধ করতে হবে, ড্রপ করতে হবে। তিনি রিপাবলিকান সিনেটকে নির্দেশ দিয়েছিলেন যে ফিলিবাস্টার, আপনারা জানেন 7টা ভোট লাগে, উনি এটা ড্রপ করতে বলেছিলেন। রিপাবলিকান সিনেটররা অস্বীকার করেছে। এটা একটা। ইন্ডিয়ার একটা টিপিক্যাল রেড স্টেট, 18 পয়েন্টে তিনি জিতেছিলেন, প্লাস 18 পয়েন্টস গত নির্বাচনে। তিনি ইন্ডিয়ানাকে বলেছেন ভাই তোমাদেরকে ডিস্ট্রিক্টিং করতে হবে, ইন্ডিয়ানা রিফিউজড। তার মানেটা কি? যে ট্রাম্পের কথায় এই দল উঠতো বসতো, সেই দলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে তার শক্ত নিয়ন্ত্রণ কমে আসে। আমি শেষ কথা বলি কোট করে জন বোল্টনকে। জন বোল্টন আপনারা জানেন ট্রাম্প সাহেবের প্রথম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ইয়েস, ছিলেন। হ্যাঁ, উনি একটা ইন্টারেস্টিং কথা বলেন, ট্রাম্প তো আছে 8 বছর, 8 বছরের মধ্যে 1 বছর চলে গেছে। যদি আপনি 8কে 2 দিয়ে 2 ভাগে ভাগ করেন, 4 বছরকে 8টা বিভাগ হয়। ইতিমধ্যে 2টো ভাগ তিনি শেষ করে ফেলেছেন, থাকে আর 6 ভাগ। 6 ভাগের আমরা সময় কি? এই হিসাবটা কিন্তু রিপাবলিকানরা করা শুরু করেছে কতদিনের ট্রাম্প আছেন। লক্ষ্য করে দেখবেন গতকাল জেডি ভ্যান্স, যাকে ভাবা হচ্ছে যে পরবর্তী ট্রাম্পের তিনি উত্তরাধিকারী হবেন, he has disagreed with Trump on economy. উনি বলছেন যে আমাদের করার আছে অনেক, we have things to do, we have things to improve for the economy. Yeah. Thank you. Definitely, we have a lot to do with the economy. But Professor Rakibur Rahman, আপনি অর্থনীতির প্রফেসর, so I don't have to remind you again. আমি অর্থনীতির ব্যাপারে থাকবো। আমরা দেখছি এখন যে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার না করলেও স্বীকার করে নিচ্ছেন যে অর্থনীতি ভালো হচ্ছে না, অর্থনীতির অবস্থা ভালো নেই। উনি বলছেন যে সেরকম কিছু না, ইটস এ গোল্ডেন এরা অফ ইউএস হিস্ট্রি, স্বর্ণযুগ চলছে। কিন্তু একই সাথে বলছেন যে হ্যাঁ, দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। তার বড় একটি স্টেপ দেখলাম যে ব্রাজিলের যে মাংস, কফি, অন্যান্য গ্রোসারিজ, এগুলোর উপরে ট্যারিফ থেকে সরিয়ে নিয়েছেন উনি। সো দ্যাটস অ্যান অ্যাকনলেজমেন্ট। সেকেন্ড হচ্ছে জেডি ভ্যান্স গতকাল বলেছেন যে আমেরিকার মানুষকে একটু
ধৈর্য ধরতে হবে, দে হ্যাভ টু হ্যাভ সাম পেশেন্স। কিন্তু আমরা যেই প্ল্যাটফর্মে উনি এসেছিলেন সেই প্ল্যাটফর্মটি এখন অ্যাফোর্ডেবিলিটি প্ল্যাটফর্ম কিন্তু ঝুঁকির মুখে। আমেরিকার স্বর্ণযুগ উনি এখনো বলছিলেন নিয়ে আসবেন, কিন্তু এখন স্বর্ণযুগ তো দূরের কথা, মানুষ শঙ্কিত আগামীতে কি হতে যাচ্ছে। একই সময়ে স্টক মার্কেটের পতনটা লক্ষণীয়, এবং আমি যতদূর একটা রিপোর্ট করছিলাম দেখছিলাম যে বেশ অনেকগুলো ব্যাংক আছে তারা হুমকির মুখে, এবং দিস ইজ নট এ গুড সাইন। অনেকে বলছেন যে এআই বাবল বার্স্ট হতে যাচ্ছে। এই সমস্ত যদি আপনি মানে হাতে নেন, এর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কি পরিত্রাণ পাবেন, নাকি উনি আসলে এই আগামী 3 বছরের জন্য, আমরা শুনছিলাম হাসান ফেরদৌসের কাছে, সত্যি একটা লেম ডাক সরকারে পরিণত হবেন? আমি একটু এপস্টিন ফাইলের নিয়ে দুইটা কথা বলি, আমি অ্যাবসলিউটলি কোশ্চেনে যাই। সো কয়েকটা বিষয়ে যেটা আমি একটু ইটারেট করতে চাই, যে ডেফিনেটলি ইট হ্যাজ বিন পাসড বাই বোথ হাউস, এবং মানে অ্যাজ ইউনানিমাসলি অ্যাজ উই ক্যান গেট 427-1। শুধু একজন টেক্সাসের কংগ্রেসম্যান হোল্ডার তিনি এটার বিরুদ্ধে ভোট দিয়েছেন, বাকি সবাই এটার পক্ষে ভোট দিয়েছেন, কয়েকজন অ্যাবসেন্ট ছিল। তারপরে সেনেটেও এটা পাস হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও সাইন করেছে। বাট মেক নো মিস্টেক, স্টিল এই লটা রিকোয়ার করে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে টু পাবলিশ অল কোট অ্যান্ড কোট আনক্লাসিফাইড রেকর্ডস অ্যান্ড ডকুমেন্ট। সো কোন জিনিস ন্যাশনাল সিকিউরিটির দোহাই দিয়ে রিডাক্ট করা হবে, উই ডোন্ট নো। তো এটা কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট বিষয়। আর একটা বিষয় যেটা হলো যে আমরা অলরেডি কিন্তু কিছু জিনিস জানি না এখানে, যে ফুল এই ডকুমেন্টার স্কোপটা কি, যখন এটা রিলিজ হয় কত ডিটেল এটা থাকবে, কতটুকু আমরা অলরেডি জানি ভার্সেস কতটা নিউ, এটা কিন্তু টাইম উইল টেল। তারপরে এখানে যেটা ডেমোক্রেটরা আশা করছে যে অনেক কিছু থাকবে যেটার মাধ্যমে ট্রাম্পকে লিগালি অথবা পলিটিক্যালি ইনডাইরেক্ট করা যাবে, ইমপ্লিকেট করা যাবে। এটা কি সত্যি সত্যি করা যাবে কিনা? অলরেডি আমরা কিন্তু কিছু কিছু জিনিস জানি, যেমন এই বার্থডে বুক, তারপরে আরো কিছু নোট, ইমেল, এগুলো কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে। সো এটা প্রকাশ হওয়ার পরে আমরা দেখেছি যে ট্রাম্পের বেসটা এত সলিড, মানে আমরা যদি ট্রাম্প বেস ভার্সেস ডেমোক্রেট বেস যদি ধরি, যে থ্রেশহোল্ড কিন্তু ডেমোক্রেটদের জন্য খুব হাই। মানে হাই বলতে আমি বলছি যে একটু পান থেকে চুন খসলে, ধরেন আপনার যদি এই এপস্টিন ফাইলে ক্লিন্টন ফ্যামিলির, বিল ক্লিন্টনের নাম আসে, ডেমোক্রেটিক পুরা বেস কিন্তু বিল ক্লিন্টনকে অ্যাবান্ডন করতে এক মুহূর্ত দেরি করবে না। অন দ্য আদার হ্যান্ড, তার থেকেও অনেক ড্যামিং ইনফরমেশন যদি আমরা ট্রাম্পের ক্ষেত্রে পাই, আমরা দেখবো যে ট্রাম্পের সাপোর্টাররা সামহাও এটাকে কোনো একটা ম্যাজিকের মাধ্যমে ডিফেন্ড করে ফেলে, মানে and you cannot argue with them. So at the end of the day, after all the reduction under quote unquote classification, এটাতে ডেমোক্রেটিক পার্টি বেশি ক্ষতিগ্রস্ত হবে নাকি ট্রাম্পের তো আসলে কোনো at the end of the day ক্ষতি নাই। মানে he himself said, I can shoot somebody from Fifth Avenue and I will still have all your support, এবং that is true for Trump. সো এই বিষয়টা কিন্তু সময় বলে দেবে যে কি হলো। সো এখন যদি আমরা ইকোনমির দিকে যাই, সো ইকোনমি অবভিয়াসলি এত লম্বা 44 ডেজ শাটডাউনের পরে কংগ্রেশনাল বাজেট অফিস বলছে যে জিডিপি উইল প্রবাবলি উইল লুজ ক্লোজ টু 0.88%, মানে 1%-এর কাছাকাছি প্রোডাকশন লুজ করবে জিডিপি। সো দ্যাট ইজ হিউজ। স্টক মার্কেট যদিও আজকে একদম শেষ বেলায় এসে ডাউ গেইন 500 পয়েন্টস। সো এটা প্রত্যেক দিনেরই ঘটনা যে 500 পয়েন্ট বাড়ে, আবার পরের দিন 800 পয়েন্ট কমে। মানে আমি আমার জীবনে গত 40 বছরে এই পরিমাণ ফ্ল্যাকচুয়েশন দেখিনি যেটা আমরা গত 3 বছরে দেখেছি। মানে আপনার অন এনি গিভেন ডে ইফ ডাউ গেইনস 500 পয়েন্ট অর ড্রপস 500 পয়েন্ট, মানে প্রচুর লোকজনের বাড়ি বিক্রি করে দিতে হতো ওয়াল স্ট্রিটে, কিন্তু এখন এটা অলমোস্ট ডাল ভাত হয়ে গিয়েছে। সো অর্ডিনারি ইনভেস্টররা এটা কিভাবে সাস্টেন করবে? ট্যারিফের ফলশ্রুতিতে মুদ্রাস্ফীতি ডেফিনেটলি বেড়ে গিয়েছে, এটা নিয়েও একটা কম্প্রোমাইজ হচ্ছে। সো ওভারঅল the economy is running like a casino. এটা সবাই বলছে, অনেকেই বলছে যে
ইকোনমির অবস্থা এইরকম আপস এন্ড ডাউন, এরকম আনসার্টেনিটিটা নিতে পারবে কিনা, ডেসপাইট অল দ্য মানে অল দ্য ক্রেজিনেস, স্টিল এআই হাইপের কারণে আমরা দেখছি ইনভিডিয়া, গুগল ইজ সাপোর্টিং দ্য ইকোনমি, কিন্তু সেই ইনভিডিয়া কিন্তু ইজ টেকিং এ টোল, যদিও গুগল ইজ ডুইং রিয়েলি ওয়েল ইন এআই বাবল। সো এটা কি আসলে বাবল নাকি ইট ইজ রিয়েল, টাইম উইল টেল। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে অর্ডিনারি আমেরিকানরা কিন্তু দে আর স্ট্রাগলিং টু মিট দেয়ার এন্ডস। সো এটা ডেফিনেটলি একটা বড় ইম্প্যাক্ট ফেলবে মধ্যবর্তী নির্বাচনে 2026 সালে। সো তার আগে ডোনাল্ড ট্রাম্প এই ড্যামেজটা কন্ট্রোল করার কিছুটা চেষ্টা করবেন। তিনি $2000 সেই স্টিমুলাস চেকের মতো একটা টেরিফ ডিভিডেন্ড চেক পাঠানোর কথা বলছেন, এবং এই ধরনের প্রপোজালে যেহেতু মধ্যবর্তী নির্বাচন আছে এবং এভরি হাউস মেম্বার নিডস টু বি ইলেক্টেড, এই ধরনের প্রপোজালের বিরোধিতা সবাই খুব একটা করে না, কিন্তু এই $2000 চেক এটা ইকোনমিতে ডেফিনেটলি স্পেন্ডিং বাড়িয়ে দেবে, দ্যাট মাইট কম্পেনসেট ফর লস্ট গ্রোথ। কিন্তু ইনফ্লেশনের ক্ষেত্রে এটা কতটা ভূমিকা পালন করবে, ইনফ্লেশনটা আরো বাড়িয়ে দেবে কিনা, ইফ দ্যাট ইজ দ্য কেস তখন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানোর বদলে আবার যদি বাড়ানোর চেষ্টা করে, দ্যাট মাইট সেন্ড রং সিগন্যাল। সো এই সব কিছু মিলে এবং জব নাম্বার গুলা, ডিপার্টমেন্ট অফ লেবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া লেবার ডেটা রিলিজ করতে পারছে না, বিকজ দেয়ার আর সাম ডিসএগ্রিমেন্ট। সো এই বিষয়গুলোও কিন্তু আছে। সো ইকোনমি এখন একটা খুবই ভলনারেবল অবস্থায় আছে, একেবারে রিসেশন, আমরা রিসেশনের মধ্যে নেই, কিন্তু উই আর নট সিইং ইকোনমি গোয়িং টু এ পজিটিভ ডাইরেকশন। এবং ইনফ্লেশনটা যদি কন্ট্রোল করা না যায় তাহলে পরে ফেডারেল রিজার্ভ কিন্তু এক্সপেক্ট করছে ইনফ্লেশন উইল গো ডাউন, যে কারণে তারা ইঙ্গিত করেছে যে ইন্টারেস্ট রেট তারা কমাবে। ইফ অ্যাকচুয়াল ইনফ্লেশন ইজ রিয়েলি হাই, দ্যাট মাইট রিভাইজ দ্য ডিসিশন অফ ফেডারেল রিজার্ভ অ্যান্ড দে মাইট ইনক্রিজ দ্য ইন্টারেস্ট রেট, যেটা আরো ইকোনমিকে অন্যদিকে নিয়ে যেতে পারে। সো এটা খুব ইন্টারেস্টিং একটা সময় আমরা পার করছি, টাইম উইল টেল। রাইট। মানে সময় থাকলে মানে অন্য সময় থাকলে আমি এই অর্থনীতির উপর আপনার সাথে আলোচনা করতাম। আমি কুইকলি একটা কথা বলি হাবিব ভাই, অন অ্যাবস্টেইন আমি একটু পুশব্যাক করতে চাচ্ছি যে দাবিটা কিন্তু উঠেছে ফ্রম দ্য ম্যাগা সাপোর্টার্স। এপস্টেইন ফাইল রিলিজ করার দাবিটা কিন্তু করেছে মূলত ট্রাম্পের অনুগত সমর্থকেরা, 1 নম্বর। 2 নম্বর, ডেমোক্রেটদের হারানোর কিছু নেই এখানে। বিল ক্লিন্টন ইজ এ ডেড হর্স, অথবা any other Democrat doesn't really matter. কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে যদি মন্দ খবর নাই থাকবে, আমরা শুনতে পাচ্ছি ভিডিও আছে, শুনতে পাচ্ছি ছবি আছে, ইমেল তো পেয়েছি অলরেডি আমরা, ট্রাম্প সাহেব এই পরিমাণ বিরুদ্ধাচরণ করতেন না, এভাবে তিনি এটাকে আটকাতেন। একটু আমরা কি বললাম, রিলিজ হবে কিনা আমরা নিশ্চিত না, সাইন করেছেন বটে, কি বন্ডি আমাদের অ্যাটর্নি জেনারেল রিলিজ না করতে পারে। সমস্যা হচ্ছে যে যদি রিলিজ না করেন, দিস ইস্যু উইল রিমেইন অ্যালাইভ, ইস্যুটা তাজা থাকবে এবং পরবর্তী নির্বাচন, প্রতিটি নির্বাচনে দিস উইল বিকাম এ মেজর ইরিটেন্ট ফর ডোনাল্ড ট্রাম্প। Yeah, I mean, look, you are right, but there are some issues. Issues কিরকম, এই লোকটাই তো বলেছেন মানে এই নির্বাচনের আগে, গত নির্বাচনের আগে, I can grab them by such and such. I can shoot somebody in the on Fifth Avenue and nothing will happen to me. You know, আরো worst thing উনি বলেছেন। You both know, আপনারা জানেন, দর্শক আপনারা যারা দেখতেছেন আপনারাও জানেন। So I don't know, sometimes I'm really confused with American psychology. And হাসান ফেরদৌস অনেক আগে আপনি বলেছিলেন যে আমেরিকা হচ্ছে ওই যে কাউবয় গ্যাংস্টার, দ্য পিপল উইথ দ্য গানস অ্যান্ড হর্সেস, সেই সংস্কৃতির সো মাচো একটা ব্যাপার আছে, যার ফলে মানুষ এটাকে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু এটার ভয়ঙ্কর অবস্থাতে কি, এটা আসলে বোঝাটা আমাদের দরকার। অন্য এক সময় হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমি হাসান ফেরদৌস আপনার কাছে থাকছি। ভেনেজুয়েলা নিয়ে কথা বলেছেন বেশ কিছু ডেমোক্রেট, তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা, নেভি কর্মকর্তা আছেন, বর্তমান সেনেটর এবং কংগ্রেসম্যানও আছেন। ট্রাম্প বলেছেন এটা হচ্ছে দেশের সাথে বিশ্বাসঘাতকতার মতো ট্রিজন ঘটনা এবং এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। আমি আপনার প্রতিক্রিয়াটা শুনবো।
আমরা জানি 6 জন ডেমোক্রেটিক সিনিয়র পলিটিশিয়ান যারা প্রত্যেকে সার্ভ করেছেন কোনো না কোনো ভাবে সামরিক বাহিনীতে, তারা কি বলেছেন? তারা সেনাবাহিনীকে বলছেন তোমরা এমন কোনো কাজ করো না যাকে ইল্লিগাল, এমন কোনো কাজ করবে না। এটাকে টুইস্ট করা হয়েছে, হোয়াইট হাউস থেকে বলা হয়েছে এরা সিরিয়াস বক্তব্য দিয়েছেন কারণ তারা কমান্ডার ইন চিফের বক্তব্য অস্বীকার করবার জন্য, অগ্রাহ্য করবার জন্য প্রভোগ করছেন সেনাবাহিনীকে। তা করলে যদি তারা বলতেন যে ট্রাম্প সাহেব যদি বলেন নিজেদের অগ্রাহ্য করো, দ্যাট উড হ্যাভ বিন সিরিয়াস। কিন্তু তারা বলছেন আসলে কি? তারা বলছেন তোমরা শাসনতন্ত্রের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, স্টে লয়াল টু দ্য কনস্টিটিউশন। তোমরা এমন কোন অর্ডার পালন করবে না যে অর্ডারটা ইললিগাল। ট্রাম্প সাহেব আজকে স্বীকার করেছেন, ট্রাম্প সাহেব আজকে বলেছেন যে আমি বলিনি, আমি 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 তাকে এক্সিকিউট করার কথা বলিনি। এখন অন ভেনেজুয়েলা, ভেরি ইন্টারেস্টিং কি হচ্ছে ভেনেজুয়েলাতে? ক্লিয়ারলি ভেনেজুয়েলাতে মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জের একটি পরিকল্পনা করে বসে আছে। প্রমাণটা কি? 15,000 মার্কিন সৈন্য ইতিমধ্যে গ্যাদার করেছে, হিউজ আর্মার্ডা সেখানে, 3টি বড় বড় যুদ্ধ জাহাজ সেখানে প্রস্তুত হচ্ছে। অলরেডি কমপক্ষে 32 জন বা 33 জন নাবিককে হত্যা করা হয়েছে। আমরা জানতে পেরেছি ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেছেন তিনি সিআইএ কে অথরাইজ করেছেন কভার্ড অ্যাকশনের জন্য, তার মানে ভেনেজুয়েলার ভেতরে যে আক্রমণ করবার জন্য। মুখে বলা হচ্ছে লক্ষ্য হচ্ছে ড্রাগ যে ট্রেড হয় তাকে আটকানোর জন্য, মাদক সরবরাহ বন্ধ করবার জন্য। কিন্তু মূল লক্ষ্য সবাই জানেন একটাই, তা হচ্ছে যে সরকার পরিবর্তন। তার কারণটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় এমন এক সরকার চায় যে সরকার মার্কিন স্বার্থকে প্রমোট করবে। মার্কিন স্বার্থকে কি? আপনি জানেন যে ভেনেজুয়েলায় পৃথিবীর সবচেয়ে পার ক্যাপিটা তেল কিন্তু আছে, প্রায় 300 বিলিয়ন ব্যারেল তেল সেখানে আছে, লিটারালি আনএক্সপ্লোর্ড। ইনভেস্টমেন্টের অপেক্ষায় তারা বসে আছে। এবং মাদুরো সাহেব কিন্তু বলেছেন যে আমি কথা বলতে রাজি আছি, তুমি যা চাও উই ক্যান টক অ্যাবাউট ইট। ট্রাম্প সাহেব প্রথমে বলেছিলেন কে কথা বলি আমরা, কিন্তু রুবিও সাহেবের কারণে রুবিও ইন্টারভিন এবং রুবিও প্ল্যান করেছেন যে তার মাধ্যমে সরকার পরিবর্তন করা হোক। এখন সরকার যদি পরিবর্তন করা হয়, ধরা যাক হলো, তারপরে কি দাঁড়াবে? আমরা গতকাল জেনেছি, নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে আমাদেরকে যে আমাদের ট্রাম্পের প্রথম টার্মে একটি গেম প্ল্যান তারা করেছিল, যদি ইন্টারভিন করি আমরা তাহলে কি দাঁড়াবে ভেনেজুয়েলায়। দেখা যাচ্ছে যে এই গেম প্ল্যান অনুসারে ভেনেজুয়েলা উইল বিকাম একটা সিভিল ওয়ার সেখানে শুরু হবে, পক্ষ বিপক্ষে যুদ্ধ শুরু হবে এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ ইনভলভ হলে সেখানে সৈন্য মারাও যাবে। সেই কারণে প্রথম টার্মে ট্রাম্প কিন্তু এই পথে এগোননি। এবারেও তিনি এগোবেন কিনা আলটিমেটলি আমরা জানি না, কারণ ইতিমধ্যে গতকাল পরশু শুনেছি আমরা যে কথা শুরু হয়েছে বিটুইন মাদুরো অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মুখে বলছে চাপ দেওয়ার জন্য, আলটিমেটলি আমি একটু আগে যেটা বললাম টাকো, ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, হয়তো আলটিমেটলি তিনি সিদ্ধান্ত নেবেন না ইন্টারভিন করবার। কিন্তু যেটা বললাম রুবিও ইজ ভেরি কিন ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করতে, সে কারণে ঘটনাগুলি ঘটছে। জি ধন্যবাদ। আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাব। আমি ডাক্তার নাকিবুর রহমান, আমি যাচ্ছি আপনার কাছে। গাজা পিস প্ল্যান নিয়ে কথা বলতে চাই একটু। গাজা পিস প্ল্যানের 22টি ধাপ আছে, কিন্তু উল্লেখযোগ্য কয়েকটি আমি তুলে ধরি। যেমন নিরাপত্তা হবে মাল্টি ন্যাশনাল এবং ইসরায়েলি সৈন্যরা সরে যাবেন গাজা স্ট্রিপ থেকে। টনি ব্লেয়ারকে হেড করা হয়েছে, এখানে প্রধান করা হয়েছে। হামাসের বা রাজনৈতিক কোনো দল এটার অংশ হতে পারবে না, টেকনোক্র্যাট বলা হচ্ছে। আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন হোয়াট ডাজ দ্যাট মিন। এবং হামাস পরিচালনা করবে এই মাল্টি ন্যাশনাল প্লাস ইজিপ্টে প্রশিক্ষণপ্রাপ্ত প্যালেস্টিনিয়ানরা। ওকে। এবং 2027 পর্যন্ত তার একটা কনস্ট্রাকশন নেওয়া হয়েছে, যেটা $100 বিলিয়ন ধরা হয়েছে, যেটা 2027 সাল পর্যন্ত চলবে। এটির অর্থায়ন করবে গালফ স্টেট প্লাস ইউনাইটেড স্টেটস। আপনার কাছে আমার প্রশ্ন, এটি কি বাস্তবসম্মত? এটি কি আসলে শান্তি আনতে যাবে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আসলে কি আমরা অন্য সমর্থন শুনেছি যে প্লেনে করে গাজান অধিবাসীদেরকে সাউথ আফ্রিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আসলে কি হচ্ছে? এটি কি আরেকটা
কৌশলগত অবস্থান এই কলোনিয়াল কান্ট্রিজ যাতে আই ওয়াশ করে তারা মানে আরেকটি তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারবেন, নাকি সত্যি আমরা একটি শান্তি প্রক্রিয়ার সমাপ্তি দেখতে পারবো? কি হতে যাচ্ছে? সো আমরা যদি টাইম লাইনটা দেখি যে 19শে সেপ্টেম্বর 2025 সালে এই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ব্রোকার দিস ডিল, যেটা 20 পয়েন্ট, সামটাইমস 21 পয়েন্ট, এবং আপনি যেটা বললেন 22 পয়েন্ট। সো এই মানে লাস্টের দুইটা পয়েন্ট নিয়ে দেয়ার আর কনফিউশনস, এবং এই প্রপোজালটা পরবর্তীতে ইনকর্পোরেট করা হয় ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনে 2803, which welcomes comprehensive plan to end Gaza conflict. So এটাই হলো মূল বিষয়টা। তো এখানে এটা ইটস এ মাল্টিফেজড সিজ ফায়ার এবং হোস্টেজ প্রিজনার এক্সচেঞ্জ, তারপরে ডিমিলিটারাইজেশন, সিকিউরিটি, এবং ফাইনালি আপনি যেটা বললেন যে রিকনস্ট্রাকশন, গভর্নেন্স। সো কয়েকটা কাজ তো ডেফিনেটলি হয়েছে। সো সিজ ফায়ার হয়েছে, এখন পর্যন্ত রিপোর্টেডলি কোনো সংঘর্ষ হচ্ছে না, যদিও কিছু নিউজ আউটলেট রিপোর্ট করছে যে এখনো কিছু কিছু জায়গায় সংঘর্ষ হচ্ছে, বাট এটা খুব ক্রেডিবল জায়গা থেকে আসছে না, এবং এটা অথেন্টিকেট করারও উপায়টা খুব বেশি নাই। দ্বিতীয় বিষয় যেটা হলো যে হোস্টেজ রিটার্ন করা। সো হোস্টেজ প্রিটি মাচ যারা অ্যালাইভ অর ডিসিজড 72 আওয়ার্সের মধ্যে এটা রিলিজ হয়েছে, এবং ইন এক্সচেঞ্জ ইসরায়েলি অকুপাইড ফোর্স প্রচুর পরিমাণ প্যালেস্টিনিয়ান ডিটেইনি প্রিজনারদেরকেও রিলিজ করেছে। তারপরের যে কোয়েশ্চেনটা যে ডিমিলিটারাইজেশন অফ গাজা, সো এটা একটা বড় প্ল্যান যে ডিসআর্মিং হামাস, তারপরে ট্রান্সফর্মিং গাজা ইনটু টেরর ফ্রি জোন। সো এই জায়গাটাতে অনেকটা হামাসের অধিকাংশ এই জায়গাটাও একটু ফিশি, যে এখানে অনেকগুলা টার্মের ব্যাপারে সবগুলা গ্রুপ একমত না। তারপরে গভর্নেন্স রিফর্মের যে কথাটা আপনি বললেন, যে একটা ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ টেকনোক্র্যাট which would be supervised by International Board of Peace. এই বোর্ড অফ পিসের মধ্যে বিভিন্ন দেশের মানুষজন থাকবে। এখানে আপনি ইজিপশিয়ান কথা বললেন, জর্ডানিয়ান, টার্কিশ, তাদের ইনভলভমেন্ট থাকবে টু গভর্ন গাজা ইন দ্য ইন্টারিম। তারপরে লাস্ট স্টেজটা হলো লার্জ স্কেল হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রিকনস্ট্রাকশন এফোর্ট, যে ওয়াটার, ইলেকট্রিসিটি, সুয়ারেজ, তারপরে রিমুভাল অফ রাবল, রিবিল্ডিং সিটিজ, aid flows without interference. So এই জিনিসগুলা, কারণ গাজাতে এখনো কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলছে। ওকে, আই এম গোনা স্টপ ইউ। এখনো না, ইট হ্যাজ বিন, এটা চলছে গত 75 বছর ধরে, এখন চরম আকার ধারণ করেছে। এই কথা আপনি যখন বলছেন, আরেকটি পয়েন্ট আমার ভুলে গেছিলাম, আমি মনে করে দিই আপনাকে, সেটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছেন। হামাসকে নিরস্ত্র করতে হবে, ফিলিস্তিনিদের নিরস্ত্র করতে হবে, তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, মাল্টি ন্যাশনাল মানে ফোর্স থাকবে, সবই হচ্ছে। এখানে একটি ব্যাপার একেবারে উল্লেখ করা নাই, ইসরায়েলকে কে চেকে রাখবে? ওয়েস্ট ব্যাংকে যে প্রতিদিনের হত্যা হামলা হচ্ছে, সেটা কে চেকে রাখবে? প্লিজ স্পিক। এবং there is a plan going on, just by the way. So ইসরায়েলকে আরো আর্ম করার জন্য I think the amount is মানে astronomical, almost like $20 billion উপরে মোর ইসরায়েলকে সিকিউর করার জন্য আমেরিকান এইড প্রপোজাল নেক্সট ইয়ার্সে there is it's underway. সো এই জায়গাগুলোতে আপনার কোশ্চেনটাকে আরো মানে ভ্যালিড করে যে who is going to check Israel? এই কোয়েশ্চেনটা না দিয়ে আমরা America is arming Israel even more. Yeah. So that question remains. Yeah. So এই জন্য এটা সত্যিকার অর্থে হামাসকে নিরস্ত্রীকরণ করার কথা আমরা বলছি, ওকে, আমরা এগ্রি করলাম, কিন্তু if Israel attacks Gaza again, তাহলে কি মানে who is going to defend ordinary people? Exactly. So এই কোয়েশ্চেনটা তখন এসে যায়। সো টাইম উইল টেল, কিন্তু মানে অ্যালার্মিং যে কোয়েশ্চেনটা আপনি রেজ করছেন, যে ডোনাল্ড ট্রাম্পের একেবারে শুরুর দিকে যে প্ল্যান ছিল টু মেক গাজা এ সি ফ্রন্ট প্রপার্টি, এবং গাজার অধিবাসীদেরকে রিলোকেট করা, উইচ দে রেজিস্টেড,
কিন্তু স্টিল এ লট অফ পিপল ক্যান বি, কারণ অনেকেই কিন্তু এর মধ্যে থাকতে চায় না। সো মানে আপনি রেজিলিয়েন্ট মানুষের সংখ্যা যদি আস্তে আস্তে কমে যেতে থাকে, Yeah. দেন ইট উইল বিকাম Yeah. ইজি। সো হ্যাঁ, that's exactly what they want. এক্স্যাক্টলি, সো এটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন এখনো। Yeah. আমি গাজার কিছু অধিবাসীদের সাথে কথা বলেছি, দে আর নট অপটিমিস্টিক এট অল। Yeah, and it shouldn't be. There's nothing to be optimistic. It's a plan, it's a trap. আমি আপনার কাছে শুনতে চাচ্ছিলাম আপনার অ্যানালিসিস। ওকে, আমরা আসছি এভাবে, আমাদের হাতে সময় কমে আসছে, কাজে আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। হাসান ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করছি। হাসিনার বিচার কার্য হয়ে গেল, অনেক কথা হয়েছে এই নিয়ে। অনেকে বলছেন বিচার কার্য ঠিক হয়নি, অনেকে বলছেন যে এখন ইন্ডিয়াকে হাসিনাকে ফেরত দিতে হবে, অনেকে বলছেন যে এই বিচার সম্পূর্ণ প্রক্রিয়াটা আর একটু সময় নিয়ে করা যেতে পারত। এর মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ার যে সম্পর্ক আছে এটা তো টানাপোড়েন চলছেই। আমি আপনার কাছে একটু বিশ্লেষণ ভিত্তিক কথা শুনতে চাই এই সম্পূর্ণ পরিস্থিতির উপর। রবি ভাই, প্রথমত যেই আদালতের মাধ্যমে এই বিচার কাজ শেষ হলো, সেই আদালতটা কিন্তু হাসিনার আমলে তৈরি হয়েছিল, হাসিনা ব্যবহার করেছিলেন, হাসিনা ব্যবহার করেছিলেন, এবং অনেককেই আমরা জানি খুব সন্দেহজনক পরিস্থিতিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়ে গেছে। সেই তুলনায় যেই মান, বিচারের মান এই আদালত অর্জন করেছে, আমার জানা মতে তা বহুলাংশে ট্রান্সপারেন্ট, বহুলাংশে মজবুত। তবে যে ভুলটা সরকার হয়তো করেছে বলে বলতে পারি, তা হচ্ছে যে এই পুরো ব্যাপারটা তারা হ্যান্ড ওভার করতে পারতো আইসিসি কে। আপনারা জানেন দুটো জিনিস, একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যাকে রাষ্ট্রের ব্যাপারগুলি ডিল করে, আর আইসিসি ইন্ডিভিজুয়াল ইস্যুগুলি ডিল করে। এবং আমরা অনায়াসে এই পুরো মামলাটিকে আইসিসি দিতে পারতাম, কারণ আইসিসি শর্ত, একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট তারা গ্রহণ করে না। হ্যাঁ, অর্থাৎ মৃত্যুদণ্ড দিবে না। এই ফাঁসি রায় তারা, এটা সারা বিশ্ব জুড়ে কিন্তু ক্যাম্পেইন, ফাঁসি এই সিদ্ধান্ত বদলানোর ক্যাম্পেইন, এটা একটা। 2 নম্বর ইন অ্যাবসেন্টিয়া, তিনি নেই মঞ্চে, তিনি নেই আদালতে, তার বিচার চলবে না। দুটোই কিন্তু এই ক্ষেত্রে ঘটেছে, ক্যাপিটাল পানিশমেন্ট এবং ইন অ্যাবসেন্টিয়া। এখন যা কিছু ঘটেছে সবই আমাদের আইন মাফিক ঘটেছে, এটা আমাদের ডোমেস্টিক এটা কোর্ট, এটা আন্তর্জাতিক কোর্ট নয়, এবং সবই আমাদের কোর্টের আইন মেনেই করা হয়েছে। এখন যে প্রশ্ন উঠেছে যে এই রায় হওয়ার পরে হাসিনা ফিরে আসবেন, তাকে কি ফেরত পাঠানো হবে? সহজ উত্তর হচ্ছে তাকে ফেরত পাঠানো হবে না। হবে না এই কারণে যে এটি একটি অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত জটিল একটি সমস্যা ভারতের জন্য। ভারত যেমন দালাই লামাকে ফেরত দেয়নি, চীন থেকে আসার পরে, তিবেত থেকে আসার পরে, হাসিনাকে ফেরত দেবে না। ফেরত দেওয়া কারণ দেশের ভেতরে ভারতে বিজেপি সমর্থকদের মধ্যে হাসিনাকে ধরে রাখা, হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রবল সমর্থন রয়েছে। এই ভুলটা তারা করবে না। অন্য সমস্যা হচ্ছে যে যতক্ষণ না হাসিনাকে ফেরত পাঠানো হচ্ছে, ততক্ষণ কিন্তু ভারত ও বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। এটা দিস ভেরি সিগনিফিকেন্ট। দুই পক্ষই চায়, আমি মনে করি দুই পক্ষই চায় অবস্থা স্বাভাবিক হোক, কিন্তু স্বাভাবিক হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই যুদ্ধাপরাধীকে, হাসিনা যুদ্ধাপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধ করে তাকে ফেরত দিতে হবে। এখন আমি একটু আগে বললাম তাকে ফেরত দেবে না, তাহলে অবস্থা উন্নতি হবে কিভাবে? উন্নতি হওয়ার একটা পথ আছে। সেকেন্ড টিয়ারে যারা আছে, সেকেন্ড টিয়ারে তো অসংখ্য আরো অপরাধী বসে আছেন। এই মামলাতেই তো স্বরাষ্ট্রমন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন। এই জাতীয় সেকেন্ড টিয়ারের লোকদের কিন্তু ভারত অ্যাজ এ সাইন অফ গুডউইল, জেস্টার অফ গুডউইল, তারা যে চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক, তা প্রমাণ করবার জন্য পাঠাতে পারে। এবং যদি পাঠায়, এই শর্তে যেটা সবাই সুবিচার পাবে, দেশের আইন মাফিক বিচার পাবে, এই শর্তে যদি তারা পাঠাতে রাজি হয়, আমার ধারণা যে অবস্থার উন্নতি হলেও হতে পারে। শেষ কথা বলছি আমি, তা হচ্ছে এই যে এই অবস্থাটা থাকবে নির্বাচন না হওয়া পর্যন্ত। চলতি যে অচল অবস্থা, তার প্রধান কারণ হচ্ছে যে হাসিনা, আওয়ামী লীগ সমর্থকরা এই সরকারকে মনে করে এরা অবৈধ সরকার। কিন্তু যেই মুহূর্তে আগামী ফেব্রুয়ারিতে বা তার যখনই হোক না কেন নির্বাচন হয়ে যাবে, তখন আর এই আর্গুমেন্ট থবি টিকবে না যে এটা বৈধ সরকার নয়। এবং ভারতকেও কিন্তু একটি বৈধ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবার জন্য এই মিনিমাম
কূটনৈতিক ভদ্রতা দেখাতে হবে যে আমরা এক নয়াদিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে হাসিনাকে বা আওয়ামী লীগকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে দেবো না, উস্কানি করতে দেবো না, 1 নম্বর। 2 নম্বর, যারা অপরাধী তাদেরকে আমরা ক্রমান্বয়ে ফেরত পাঠাবো। ইফ দ্যাট হ্যাপেন্স, things may get things may change. if and when দুটি if and when the big questions. নাকিবুর রহমান, আপনার কাছে যাচ্ছি। একটি কথা শেখ হাসিনা বলেছিলেন যে আমাকে কেন ইন্ডিয়া ফেরত দেবে, আমি ওদের জন্য যা করেছি, যা দিয়েছি, ইন্ডিয়াকে যা দিয়েছি, এই আমি বাকি সব মানে আর একটু বড় প্যারাফ্রাইজ করছি। এই যে কথাটি কত ভয়ঙ্কর এবং এটি অনেকটা দেশকে আরেকটি দেশের হাতে তুলে দেওয়ার মতো, জনগণের অর্থ, জনগণ, রাষ্ট্রীয় স্বাধীনতা সবকিছু তুলে দেওয়ার মতো। এবং শেষমেশ তার পরিণতি আমরা দেখলাম তার বিচার কার্যে। আগামীতে ইলেকশন হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, ফেব্রুয়ারিতে আমরা শুনছি, তারিখও ধার্য করা হয়েছে। ভবিষ্যতের এটি আপনি কিভাবে দেখেন, প্রথম অংশ। সেকেন্ড অংশ হচ্ছে যে ভবিষ্যতে যারা আসছেন ক্ষমতায় তাদের জন্য এই যে বিচারের রায়টি কি বার্তা দেয়? আমার হাতে কিন্তু সময় 2 মিনিট আপনি পাবেন না। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বলছি যে আজকে জোহরান মামদানি এবং ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং, সেটা থেকে আমরা যে কথাটা বললাম যে রাজনীতিতে স্থায়ী বন্ধু এবং স্থায়ী শত্রু বলে কিছু নেই। হ্যাঁ, doesn't really matter how much Sheikh Hasina has given to India. ইন্ডিয়ার যখন নিজের স্বার্থ থাকবে, কারণ হাসান ফেরদৌস ভাই যে কথাটা বলেছেন যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের সাথে ইন্ডিয়াকে ডিল করতেই হবে, এবং সেই ডিল করার ক্ষেত্রে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখা এর অর্থ দাঁড়ায় যে ইন্ডিয়া ইজ লুজিং এ লট অফ লেভারেজ। রাইট। ধরেন আমরা হাইপোথেটিক্যালি ধরে নেই যে পরেশ বড়ুয়া কিংবা অনুপ চেটিয়া বাংলাদেশের মাটিতে, কিংবা এরকম কোন একটা ফিগার যারা 7 সিস্টার্স এর নিরাপত্তার জন্য হুমকি, তারা বাংলাদেশে আটক হলো বাংলাদেশ সরকারের কাছে, এবং তাকে যদি শেখ হাসিনা ট্রিটমেন্ট দেয় বাংলাদেশ সরকার, তখন ইন্ডিয়ার অবস্থাটা কি দাঁড়াবে? এবং মেক নো মিস্টেক, ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, যেটার আলোকেই কিন্তু অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছিল ইতিপূর্বে। সো এই জায়গাটাতে আমি হাসান ভাইয়ের সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি যে হয়তো হাসিনার প্রতি যেই লয়ালটি আছে বিজেপি সরকারের কিংবা কংগ্রেসেরও একটা অংশের, সে কারণে হাসিনাকে হয়তো প্রোটেক্ট করবেন, কিন্তু আসাদুজ্জামান কামাল সহ যে মিড লেভেল, লোয়ার লেভেলের যারা আছে তাদেরকে হয়তো কোরবানি করে দেবে ইন্ডিয়া। একটা জিনিস আমরা এই রায়ের মাধ্যমে দেখলাম, সেটা হলো যে হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন আমি টোটালি এগ্রি করি যে সরকারের জন্য হয়তো এটা ভালো হতো যদি এই ট্রায়ালটাকে আইসিসিতে রেফার করা যেত, কিন্তু যে কারণে আইসিসিতে রেফার করা যায়নি সেটাও হাসান ফেরদৌস ভাই বলেছেন যে আইসিসিতে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যালাউ করে না, এবং হাসিনার ফাঁসি এটা একটা পপুলিস্ট দাবি। সো সরকার কিন্তু চেষ্টা করেছে, আন্তর্জাতিক মানবাধিকার সমস্ত সংস্থার সাথে কনসাল্ট করেছে, ইভেন আইসিসির যিনি চিফ প্রসিকিউটর করিম খান, তিনি কিন্তু বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সো সবকিছুই কিন্তু তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করেছেন। আমরা গত ট্রাইব্যুনালে দেখেছিলাম যেরকম স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে সাক্ষীদেরকে ট্রেনিং দেওয়া, সাক্ষীদেরকে জোর করে সাক্ষ্য দিতে নিয়ে আসা, তারপরে সাক্ষীদের অপহরণ করা, এই ধরনের কোনো অঘটন কিন্তু ঘটেনি। সো প্রসিকিউশন টিম ডিড এভরিথিং দে কুড হ্যাভ ডান, কিন্তু স্টিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থারা কিছু প্রশ্ন কিন্তু করবেই। অ্যাবসেন্সিয়াতে অবশ্যই প্রপার ডিফেন্স দেওয়া সম্ভব হয় না, এটা রিয়ালিটি, কিন্তু অ্যাবসেন্সিয়া তিনি যদি, শেখ হাসিনা যদি অ্যাবসেন্ট থাকেন, বিচার তো বসে থাকবে না। সো শেখ হাসিনার বিচার করা এটা একটা পপুলিস্ট দাবি ছিল, এবং এ কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনের এটা ছাড়া উপায় ছিল না। আইসিসিতে রেফার করতে গেলে এটা হয়তো আন্তর্জাতিক পেত, আন্তর্জাতিক অ্যাপ্রুভাল পেত, কিন্তু বাংলাদেশের মানুষ খেপে যেত। সো এই ব্যালেন্সের জায়গা থেকে আই থিঙ্ক ইট ওয়াজ দ্য রাইট থিং। এবং এখানে যেটা বলতে পারি যে একটা জিনিস আমরা দেখেছি যে অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ তারা বিবৃতি দিয়েছে, কিন্তু তারা বিবৃতি দেওয়ার সময় অ্যাকনলেজ করেছে যে জুলাই মাসে একটা বড় অঘটন ঘটেছে, গণহত্যা ঘটেছে, এটা তারা রেকগনাইজ করেছে, কিন্তু সাথে সাথে তারা বলেছে যে শেখ হাসিনাকে প্রপার ডিফেন্স তিনি দিতে পারেননি, এবং তারা ডেথ পেনাল্টি ভবিষ্যতের নেতৃত্বদের জন্য কি বার্তা বহন করে? ভবিষ্যতের নেতৃত্বদের জন্য এই বার্তাটা দেয় এখানে যে রাজনীতিতে পার্মানেন্ট বন্ধু এবং শত্রু বলতে কিছু নেই, কারণ ভারত
কিন্তু শেখ হাসিনাকে ডিফেন্ড করে কোনো স্টেটমেন্ট দেয়নি। ভারতের স্টেটমেন্টটা ছিল খুব ইন্টারেস্টিং, যে দে আর টেকিং নোটস, রাইট। তাই না? সো এটার অর্থ হলো যে ভবিষ্যতের, যেটা বললাম, হ্যাঁ। যে ভবিষ্যতের যে সরকার আসবে এই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হ্যাঁ। সরকারের সাথে ভারত যখন নেগোশিয়েট করবে, এই নেগোসিয়েশনে ভারতের একটা লোয়ার হ্যান্ড থাকবে, কারণ দে ক্যান নট গিভ আপ শেখ হাসিনা। ওকে, তো এটা সবার জন্যই একটা শিক্ষা নিয়ে, জি। যে অপরাধ করলে শাস্তি পেতে হবে, অপরাধ দুনিয়াটা করলে শাস্তি পেতে হবে, তুমি যেই হও না কেন। দুনিয়াটা তাদের জন্য খুব ছোট হয়ে আসবে, দুনিয়াতেও তারা বন্ধুহীন হয়ে পড়বেন। দুনিয়াতে, হ্যাঁ, তারা বন্ধুহীন there is হয়ে no পড়বে। doubt about this. Okay, আমি হাসান ফেরদৌসের একটি লেখা পড়ছিলাম আজকে, আমার কাছে খুব ভালো লেগেছে, যে মানে ইমেলদা মার্কোসের কথা মনে পড়ে গেল অনেক অনেক দিন পর। থ্যাংক ইউ হাসান ফেরদৌস। ওখানে ওই আপনি যে কথা বললেন যে অপরাধী হলে তার কিন্তু কোনো উপায় নেই, উনি শুরু করেছিলেন ওই কলামটি লেখা, যে তুমি যেন আমি হোক কালো পাখি, তুমি জানো কি। সো আসলে কথাটা রূপক অর্থে ব্যবহার করা যেতে পারে এখানে। আপনারা দুজনেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।